জীবন আকাশেরই মতন, সুখগুলো কখনো নীলচে রঙে রাঙানো, কখনো আবার ঘন মেঘে ঢাকা। জীবন মানেই ক্ষণে ক্ষণে পরিস্থিতির পরিবর্তন। যেখানে এক সেকেন্ডের ভরসা নেই, সেখানে মানুষ ভবিষ্যৎ গোছাতে কতই না মরিয়া। ভবিষ্যৎ দায়মুক্ত করতে, পাখির মতো উঠতে আমরা বর্তমানকে বন্দি করে ফেলি খাঁচায়। ধীরে ধীরে মরে যায় শখগুলো, সবশেষ থেকে যায় একখণ্ড পোড়া, খটখটে শক্ত হৃদয়। সেখানে আর কোনো স্বপ্নের অবশেষ থাকে না। রোবটের মতো কেবলই পাড়ি দেয় মানুষ প্রতিটি মুহূর্ত, এগিয়ে যায় মৃত্যুর দিকে। মৃত্যু হয়ও, কিন্তু তাদের আর ফিরে আসতে ইচ্ছে করে না। মৃত্যুর যন্ত্রণার সাথে সাথে পৃথিবীর নানাবিধ মানুষের নানা রূপ মুখোশ, বিবিধ পৈশাচিকতা, বর্বর নির্যাতন নির্মিত্তে শেষ করে ফেলে প্রাণগুলো। এরপর আর কি, কেউ ফিরতে চায় না ত্রিভুবনে। জীবনের শেষ পর্যায়, শেষ স্থান, কবর হয় পরিশেষের ঠিকানা। আহ, জীবন কি আকস্মিক বস্তু! ভাবনাগুলো কেমন অগোছালো, খাপছাড়া, তাই না? ছাদে দাঁড়িয়ে মেহের আকাশ দেখছে ও ভাবছে এলোমেলো ভাবনাগুলি। গায়ে কালো শাল জড়ানো, জ্বর এসেছে, তাপমাত্রা হয়তো বা থার্মোমিটার পারদে 100 ছুঁই ছুঁই। আরুষের আঘাতে আজও তার শরীর ক্ষতবিক্ষত হয়েছে। গতবারের মতো হসপিটালের ভর্তি হওয়ার বাড়াবাড়ি রকমের শরীর খারাপ না থাকলেও একদম কম বললে ভুল হবে। ভিতর বাহিরে মেহের ভীষণই অসুস্থ। নারী মন ভীষণ নরম, ঠিক কাদামাটির মতো। আলতো হাতে ধরলে নারী হয় সুন্দর কোনো পাত্রের ন্যায়, আর শক্ত মুঠোয় চাপলে নারী হয়ে যায় ক্ষতবিক্ষত। পুরুষের শক্তির কাছে নারী স্বভাবতই দুর্বল, কিন্তু নারীর ধৈর্যের কাছে হারতে হয় পুরুষকে, হারতেই হয়। এই ধৈর্য জোরেই বোধ হয় মা জাতিরা যুগ যুগ ধরে টিকে আসছে। মেহেরের ধারণা সেও টিকে যাবে, নিশ্চয় তার কার্যসিদ্ধি হবে। একটা সন্তান জন্ম দিতে যতখানি ব্যথা মায়েরা সহ্য করে, সমপরিমাণ ব্যথা মেহের সহ্য করেছে হাসপাতালে। বিনা অবশে জ্যান্ত সেলাই দেওয়া হয়েছিল শরীরী অংশে। তখন ওর আবছা জ্ঞান ছিল, বহুবার আর্তনাদও করেছিল কিটকিটে যন্ত্রণায়। নরম মাংসে তীক্ষ্ণ সূচের করাঘাতে রুহু বেরিয়ে আসতে চাইছিল। আরও একতরফা রক্তের সমুদ্র চিকন ধারায় বেয়ে পড়েছিল, মনে আছে মেহেরের। ভেবেছিল আর হয়তো বাঁচবে না, কই দিব্যি বেঁচে আছে, টিকে আছে, মা জাতের ধৈর্য বেশি বলেই বোধহয় বেঁচে আছে। কোনো পুরুষের পক্ষে কখনোই এতখানি যন্ত্রণা সহ্য করা সম্ভব নয়, সেদিকে থেকে হল না মেহেরের শক্তি বেশি? এমন অসীম শক্তির দ্বারা নিশ্চয় আরুষকে প্রতিহত করা সম্ভব, নিশ্চয় সম্ভব। ফোনে ঘণ্টি বাজে অসময়ে। স্ক্রিনে আবির ভাইয়া লেখাটা ভেসে উঠায়, ফিকে হাসে মেহের। দেরি না করে কল রিসিভ করে, হাস্যোজ্জ্বল কণ্ঠে সালাম দিল প্রথমে। মিষ্টি করে জিজ্ঞেস করল, কেমন আছেন অফিসার সাহেব? সেকেন্ডের গতিতে সালামের উত্তর দিয়ে অস্থির কণ্ঠে প্রশ্ন ছুড়ে আবির, তুই জানিস না আমি কেমন আছি? বাড়ি আয় মেহু, খালামনি ভালো নেই। মাহি সারাদিন কাঁদে, ওরা তোকে ছাড়া ভালো নেই। তুমি আছো তো সামলানোর জন্যে। মাহিকে বোঝাও, বলো যত দ্রুত সম্ভব কাজ শেষ হলে আমি ফিরে আসব। তুই যে পথে হাঁটছিস সে পথ থেকে ফিরে আসতে পারবি? উদ্ধৃতি চিহ্ন। পারব ভাইয়া, আমার উপরে আস্থা রাখো। তুই পাগল হয়ে গেছিস? ওই অমানুষের সাথে কোন আশায় থাকছিস? তোর প্রাণের ভয় নেই? তোকে খুন করতে ওর হাত কাঁপবে না মেহু? উত্তেজিত কণ্ঠে, আমার দেহরক্ষী আছে, খুব শীঘ্রই ফিমেল বডিগার্ড রাখা হবে। খোঁজ চলছে, তোমার সন্ধানে থাকলে জানিও। আমি কি বলছি আর তুই কি উত্তর দিচ্ছিস? আমার কথা শোন পাখি, ফিরে আয়। তুই ভুল করছিস, জানো আমি শুনব না, তবু রোজ কেন বলো ভাইয়া? তোমায় ফিরিয়ে দিতে প্রচণ্ড খারাপ লাগে। প্লিজ এ কথা আর বলো না। আমি এখন রাখছি, একদিন সময় হলে বেড়াতে আসো। মা ভাইয়ের খেয়াল রেখো ভাইয়া। মেহু শোন আমা। লাইন ততক্ষণে কেটে গেছে। লম্বা দীর্ঘশ্বাস ফেলে আবির প্রতিদিন মেহেরকে একবার হলেও ফোন করে ফিরে আসতে বলে, কিন্তু মেহেরের অকাট্য জেদের সাথে কোনোভাবে পেরে ওঠে না। কে মেয়েটাকে বোঝাবে আরুষ ওর জন্য ভীষণ বিপজ্জনক। ছেলেটা হিংস্র, ধ্বংসাত্মক। আবিরের যে বড্ড চিন্তা হয়, ওর ভালোবাসা কবে বুঝবে মেহুটা? বুকে তীব্র ব্যথা হয় আবিরের। ভাগ্য এমন কুৎসিত গেম না খেলে পারত না? কেন ওর ভালোবাসাকে ছিনিয়ে নেওয়া হলো? ওর মতো ভালো কি এ জগতে মেহেরকে কেউ বাসতে পারবে? ছাদ থেকে নেমে এসেছে মেহের। জ্বরের তোর বেড়েছে, এক্ষুনি ঔষধ না খেলে মাথা ঘুরে পড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এ মুহূর্তে নিজেকে সুস্থ রাখতে হবে সবার আগে। অ্যান্টিবায়োটিক ঔষধ খেয়ে মেহের সার্ভেন্টকে 1 কাপ আদা চা বানাতে বলে আরুষকে দেখতে গেল। মেয়েটাকে অত্যাচার করে শয়তান ছেলে ঘুমিয়েছিল তক্ষুনি। তারপর থেকে সারা শব্দ নেই।
আরুষের ঘরে গিয়ে দেখল আরুষ তখনও ঘুমাচ্ছে। মেজাজ চটল, তবু আরুষকে সে ঘাটল না। জ্বরে তেতো হয়ে আছে মুখ, বমি পাচ্ছে, মাথাখানা পাথরের মতো ভারী। এ অবস্থায় আরুষের সাথে যুদ্ধ করার শক্তি বা ইচ্ছে কোনোটাই নেই। চা খেয়ে আরুষের খাবার ওর ঘরে দিতে বলে বাড়ির মূল দরজা সহ আরুষের ঘরেও তালা দিল মেহের। রাতে আরুষ বের হবে না তার কি গ্যারান্টি? নিজের জন্য বরাদ্দকৃত গেস্টরুমের দরজা আটকে এশার নামাজ পড়ে কিছু না খেয়ে ঘুমিয়ে পড়ল। ভোর ভোর উঠে আরুষকে তুলতে হবে কাল। ব্যাটা নামাজ পড়ে না, মুসলিম হয়েও কাফিরের মতো কর্মকাণ্ড করে। আজ শেষ ঘুম ঘুমিয়ে নিক, কাল থেকে নাকানিচুবানি খাওয়ানোর জন্য প্রস্তুত মেহের। ঠিক রাত 10টায় ঘুম ভাঙে আরুষের। ধরফরিয়ে উঠে হাঁপাতে থাকে। আরুষের মাঝে মধ্যে প্যানিক অ্যাট্যাক হয়। মূলত এমন হয় বেশি চিন্তা করলে। ছোটবেলায় মায়ের করা বেইমানি আরুষকে স্তব্ধ করে দিয়েছিল। মিসেস আয়েশা খণ্ডকারের টর্চারও কম সহ্য করেনি। স্নেহ মমতা পাওয়ার বদলে লাঞ্ছনা গঞ্জনা পেয়েছে মাত্র। যত্ন পায়নি, আদর পায়নি, মানসিক সাপোর্টও পায়নি, তারপর থেকে প্রায়শই হয়ে আসে। প্যানিক অ্যাটাক হলে সাধারণত আরুষের হাত পা কাঁপে, গা ঘেমে যায়, প্রেশার লো হয় এবং সবচেয়ে খারাপ লাগে বুকের ভিতর অস্থিরতা হলে। এসির পাওয়ার বাড়িয়ে দিয়ে ফ্রেশ হল সে। টেবিলে চোখ গেলে দেখতে পায় রাতের খাবার ঢাকা দিয়ে রাখা। না চাইতেও কপালে মৃদু ভাঁজ পড়ল। কোনোদিন ওর ঘরে খাবার দিয়ে যায় না সার্ভেন্ট, হঠাৎ আজকে কি এমন হল? আরুষ যখন দরজা খুলে বের হতে চাইলে তখনই পড়ল মহা বিপদে। দরজা খুলছে না। একবার টানাটানি করার পরও অবস্থার নড়চড় যখন হলই না তখন বুঝল মেহের লক করে রেখেছে। অস্থিরতার সাথে ক্ষোভে মাথা চক্কর দিতে লাগল যেন। জোরে জোরে দরজায় লাথি মেরে সে সার্ভেন্টের নাম ধরে ডাকতে লাগল এলোপাথারি। কেউ কর্ণপাত করল না দেখে রাগ বাড়ল আরুষের। সোজা বেলকুনিতে গিয়ে দড়ির সাহায্যে তলার আলিশান ছাদে নামল। খুঁজতে খুঁজতে পৌঁছে গেল গেস্টরুমে। রুমের দরজা লক দেখে করাঘাত করল বহুবার। তীব্র শব্দ তুলল দরজায় যেন ভেঙে ফেলবে তা। ধুমধাম শব্দে নিদ্রা ভঙ্গ হল মেহেরের। ঘুম ছুটিয়ে শুনতে পেল আরুষ শোরগোল করছে বাইরে। একটু বাদে বাদে চিৎকার করছে, এই মেয়ে দরজা খোল, খোল বলছি। সদ্য ঘুম ভাঙায় কেমন কেমন লাগছে মেহেরের। জ্বরের ভাব কেটে গেলেও শারীরিক দুর্বলতা রয়ে গেছে। পর্যাপ্ত ঘুমলে সেরে যেত। আরুষ কি তা হতে দিল? রাগ বা বিরক্ত প্রকাশ পেল না মেহেরের। ওসব অনুভূতি এখন আর মাথায় খেলছে না। অতএব ৭-৫ না ভেবে মেহের দরজা খুলে দিল। আরুষের উদ্দেশ্যে ভ্রু কুঁচকে প্রশ্ন ছুড়ল, কি সমস্যা? এখানে আপনার কি কাজ? তুই আমায় লক করে এসেছিস কোন সাহসে? লক করলে আপনি আমার সামনে আসলেন কেমন করে? বুজরুকি না করে ঘুমান যান। ফজরে উঠে নামাজ পড়বেন। আরুষ তেতে উঠল। সপাট করে মেহেরকে দেওয়ালে চেপে ধরে বাজখাই সুরে বলল, আমাকে তোর চাকর পেয়েছিস? যখন যা বলবি করতে হবে। ঘুমের ছিটেফোঁটা উবে যেতে বাধ্য হল আরুষের কর্মে। একটু বিরক্ত হল এবারে মেয়েটা। ছোট ছোট চোখে চেয়ে আরুষের রাগ পারদে মাপার চেষ্টা করল। অতঃপর আন্দাজে কথা সাজাল, মিষ্ট কণ্ঠে জানাল, করতে হবে, কেননা আপনি আমার হুকুমের তার স্বামী। বিয়ে করেছেন, বউয়ের কথা শুনতেই হবে। না শুনলে শোনাতে বাধ্য হব। দয়া করে আমাকে কঠিন হতে বাধ্য করবেন না স্বামী। উদ্ধৃতি চিহ্ন। কি করবি তুই? তোর দম আমার জানা আছে। না জানা নেই, আমায় ছেড়ে দিলে আমার দম আপনাকে দেখাতে পারি। ইফ ইউ অ্যা ব্রেভ ম্যান। ভাব নিয়ে তাৎক্ষণিক মেহেরকে ছেড়ে দিয়ে সরে দাঁড়ায় আরুষ। চোখমুখে বিরক্ত ফুটিয়ে বলে, ছাড়লাম, এবার দেখা। মেহের মুচকি হাসা মাত্র ঘরে প্রবেশ করল। সাইড টেবিলের উপরে ফেলে রাখা ওয়াকিটকির মতো একখানা যন্ত্রে চাপ দিতেই বাড়ির ভিতরে এলাম বাজাল। কি হচ্ছে আরুষ সে সব বুঝতে পারল না। বাড়ির ভিতরে আজ অবধি এলাম সেট করতে দেখেনি সে বাবাকে। হঠাৎ সিকিউরিটি সিস্টেম বাড়িয়ে দেওয়ার কারণ কি? 2 মিনিটের মাথায় প্রধান দেহরক্ষী মঞ্জুর তড়িঘড়ি করে উপস্থিত হয়। শঙ্কিত কণ্ঠে প্রশ্ন করে, ম্যাম, কেউ কি অ্যাটাক করেছে? বাইরে করা সিকিউরিটি, কিন্তু কেউ ভিতরে আসবে কিভাবে? রিল্যাক্স আঙ্কেল, কেউ আসেনি। আপনার ছোট স্যারকে ঘরে আটকে রাখুন। মাত্রাতিরিক্ত জ্বালাচ্ছে। তোর সাহস তো কম না মেয়ে, আমাকে আটকে রাখবি? আমায় কিনে নিয়েছিস? হ্যাঁ নিয়েছি আঙ্কেল। চোখের ইশারা করে। গার্ড মঞ্জুর জোর করে ঘরে টেনে নিয়ে গেল আরুষকে। শক্তসামর্থ্য লোকের সাথে পেরে উঠা দুষ্কর বলে জোরজবরদস্তির পরও মুক্ত করতে পারে না নিজেকে। খেক শিয়ালের মতন ক্যাচক্যাচ করে বিভিন্ন গালি আওড়ায় সে। শুনেও না শোনার ভান করে মেহের শুয়ে পড়ে,
ফজরের নামাজ কাজা করা যাবে না। ভোর 4টা, ফোনের অ্যালার্ম বাজার আগে ঘুম ভাঙে মেহেরের। রোজকার অভ্যাস, এই সময়টায় কিছুতেই ঘুমিয়ে থাকতে পারে না সে। সৃষ্টিকর্তার প্রতি আমাদের অনেক দায়। তিনি আমাদের বানিয়েছেন শুধুই তার ইবাদতের জন্য। পৃথিবীটা তো 2 দিনের বাসস্থল মাত্র, আসল ঠিকানা যে অন্য কোথাও। শাড়ি বদলে সুন্দর একখানা সালোয়ার কামিজ পরে আরুষের ঘরের উদ্দেশ্যে পা বাড়ায় মেহের। কেন যেন মনে হচ্ছে আরুষকে ঘুম থেকে তুলতে তৃতীয় বিশ্বযুদ্ধ করতে হবে। শাড়িটারি খুলে ফেললে কঠিন বিপদ। বেদ্যুপ ছেলের কোন গ্যারান্টি আছে? তালা খুলে ঘরে প্রবেশ করে ঘরের লণ্ডভণ্ড অবস্থা দেখে বিরক্ত হল সে। রোজ রোজ ছেলেটা যদি এভাবেই ভাঙচুর করতে থাকে, সারা বাড়িতে একখানা ফার্নিচার আস্ত থাকবে বলে মনে হয় না। আরুষকে বহুবার ডাকল মেহের, কিছুতেই ব্যাটা উঠছে না। না আর কত ডাকবে সে, মনে হয় না এভাবে আরুষের ঘুম ভাঙানো যাবে। উপায়ন্তর না পেয়ে মনে মনে মেহের কুবুদ্ধি রচনা করল। বাথরুম থেকে এক মগ ঠান্ডা পানি এনে ঢেলে দিল আরুষের গায়ে। এবার যাবে কই? লাফ মেরে উঠে বসল আরুষ। সদ্য ঘুম ভাঙ্গায় হ্যাং ধরে থাকা মাথাটা পরিস্থিতি পরখ করতে ব্যর্থ হল। ড্যাব ড্যাব করে চেয়ে মেহেরকে দেখতে লাগল। মেহের তখন আরুষের সামনে ক্লোজআপ হাসি দিয়ে দাঁড়িয়ে আছে। কাটল এক প্রহর, জট লাগা অস্থিমজ্জার এক একটা জট খুলে ফোকা ফোকা। আরুষ এতক্ষণে পরিস্থিতি ঠিকভাবে উপলব্ধি করতে পারল। মেহের তার গায়ে পানি ফেলেছে দেখে বিষম তেতে গেল। আকস্মিক চেপে ধরল মেহেরের বাহু, চোখ গরম করে কঠিন স্বরে বলল, তুই আবার আমার গায়ে পানি ঢাললি? ভালো কথা কানে না গেলে পানি খেতে হয়। শুকরিয়া করুন নর্দমার পানি গায়ে ঢালিনি। বেশি বাড়াবাড়ি করলে তাই করতে বাধ্য হব। উদ্ধৃতি চিহ্ন ইউচি। কথা শেষ করার আগে মেহের লাথি বসায় ছেলেটার পায়ে। সতর্কবাণী দিয়ে বলে, উহু, থেমে যান। আমাকে চটালে আপনার কি অবস্থা করব ভাবতেও পারছেন না। আপনি এখন পুরোপুরি নিঃস্ব। বিশ্বাস করুন আপনাকে মেরে পুঁতে দিলেও কেউ বাঁচাতে আসবে না। আমি তোকে পুঁতে দিলে কুত্তাও লাশকে খুঁজে পাবে না তা কি জানিস? জানি ফাঁকা কলসি বাজে বেশি। তাচ্ছিল্যের সুরে, ফাঁকা কলসি মানে? দেখেছেন ঠিকভাবে লেখাপড়া না করে রাজনীতি আর গুন্ডামি করাই কোন লেভেলের মূর্খ রয়ে গেছেন। ছ্যাহহ, ব্যঙ্গাত্মক সুরে, তুই কিন্তু বেশি কথা বলিস। মঞ্জুর নেই, বেলকুনি থেকে ফেলে দিলে কেউ বাঁচাত আসবে না। উদ্ধৃতি চিহ্ন এজ ইউজুয়াল, গুন্ডার কাজ শুধু হুমকি দেওয়া। থামুন তো মশাই। মশা মাছি এসে আমায় বলবে মেহের আমি তোমাকে মেরে ফেলব, আমি বুঝি বিশ্বাস করে নেব? আল্লাহর কাছে অনেক বছর চেয়ে পৃথিবীতে এসেছি গুন্ডা সাহেব। আপনাকে সায়েস্তা করতেই আমার সৃষ্টি। এখনই মরে গেলে খেলা কি জমবে? বোকা ছেলে, যা নও করে আসুন, নামাজ পড়বেন। তোর কথা মতো নাকি? সর সামনে থেকে। বিরক্ত করবি না। আমি বিরক্ত হলে আপনার কপালে দুঃখ আছে, ভালোয় ভালোয় যা বলছি করুন। উদ্ধৃতি চিহ্ন কি করবি করে দেখা। মেহের মুচকি হাসে। ডাইনিং টেবিল থেকে ফল কাটার ছুরি নিয়ে আসে। ছুরি দেখে ভয় পাওয়ার মতো ছেলে আরুষ না। ভয় পাওয়া দূরের কথা বরং হো হো করে হেসে ফেলল আরুষ। ছুরি দেখিয়ে নামাজ পড়তে ফোর্স করবি? হা হা হা, বোকা মেয়ে। আমার একবার বলা আর 100 বার বলা সমান। নিশ্চুপ মেহের কোনো কথার উত্তর না দিয়ে আরুষের হাতে ছুরি চালায় আকস্মিকভাবে। লাল লাল রক্ত চিকন ধারায় বেরিয়ে যায় শরীর থেকে। আরুষ চমকে উঠে মেহেরের কাজে, হতবিহবল চোখে চেয়ে দেখে মেহেরের মুখের গাম্ভীর্য, নিঃশ্বাসে প্রতিশোধের আগুন পরখ করতে পারে। ভাববেন না আপনি আমার দুর্বলতা। পৃথিবীতে সবচেয়ে বেশি ঘেন্না আমি আপনাকে করি সে কথা ভুলেও ভুলবেন না। আমার শরীরের দাগগুলো এখনও শুকায়নি, এক এক ফোঁটা চোখের পানির দাম এখনও দেওয়া বাকি। আপনাকে খুন করতে বিবেক বাধা দিলেও আমার ঘেন্না কোনো বাধা মানবে না। ধর্ষককে কুটি কুটি করে কেটে ফেললেও তার জন্য সে শাস্তি হয় নগণ্য। আপনাকে তিলে তিলে মরতে হবে, ততদিন যতদিন না আপনি পুরোপুরি নিঃশেষ না হয়ে যান। খেলা সবে শুরু মাত্র, জীবনের শেষ খেলায় মেহের আপনাকে মাতো দেবে মিস্টার অমানুষ। হিংস্র চাহনিতে তাকিয়ে, মেহেরের প্রত্যেকটা কথা অজানা কারণে বুকে এসে ঘায়েল করল আরুষের। মেয়েটার মণিকোঠায় কতই না ক্ষোভ, হিংস্রতা। শান্ত রমণীরা হিংস্র হলে কতখানি প্রলয় ঘটাতে পারে আরুষ তা জানে। হয়তো জানে বলেও মনে তারও সুপ্ত ভয় জেগেছে। তুচ্ছ রমণীকে ভয় পেতে বাধ্য হচ্ছে সে অজানা কারণ। নারী এহেন রহস্যময়ী কেন? সুন্দর হাসির পিছনে কেনই বা কুৎসিত ইতিহাস ঢাকা পড়ে রয়? কেন মায়াবতী হয়েও নারী বিধ্বংসী? এমনটা না হলে কি খুব ক্ষতি হতো? করে আয় যা,
সবে হাত কেটেছি, এক্ষুনি না করলে তোর অন্ধকার ভবিষ্যতের প্রদীপ চিরতরে নিভিয়ে ফেলব। আইসুয়ের চোখ বড় বড় করে তাকায় আরুষ। কোন ভবিষ্যতের কথা বলেছে তা বুঝতে বাকি নেই। পাগলা মেয়েটা কেটেকুটে দেয় যদি। সর্বনাশ, সর্বনাশ, সর্বনাশ। এই মেয়ে যে করবে না তার নিশ্চয়তা নেই। মেহেরের সাথে বাকবিতণ্ডায় যায় না আরুষ, ভেজা বিড়াল হয়ে চলে যায় বাথরুমে। নিজেকে দেখে অচেনা লাগে তার। তুচ্ছ একজন রমণীর কাছে হেরে যাচ্ছে আরুষ। ছি ছি। সেরে এসে আরুষ দেখল জায়নামাজ হাতে নিয়ে বসে আছে মেহের। ইতিমধ্যে মেঝে ঝাড়ু মেরে পরিষ্কার করে ফেলেছে। আরুষ গেছে ৬-৭ মিনিট হবে হয়তো, এরই মধ্যে সব পরিষ্কার করে ফেলেছে দেখে অবাক হল সে। মেয়েটার রোবট নাকি জাদুকরি, কে জানে। আরুষের দিকে জায়নামাজ দিয়ে মেহের বলল, আপনি সামনে দাঁড়ান, আমি পিছনে দাঁড়াচ্ছি। উদ্ধৃতি চিহ্ন। আমি সূরা পারি না আর না জানি নামাজ পড়তে। উদ্ধৃতি চিহ্ন। বিস্ময় নিয়ে চেয়ে থাকে মেহের আরুষের মুখপানে। এত বড় ছেলে যে নামাজ পড়তে জানে না তা অবিশ্বাস্য লাগছে মেহেরের। মাহি ক্লাস 6 থেকে নামাজ পড়তে জানে, অথচ বেটা বুড়ো দামড়া হয়ে জানে না। শুনুন, নামাজ বিষয়ে মিথ্যা কথা বলতে নেই। আমি জানি আপনি ফাঁকি দেওয়ার জন্যই এ কথা বলছেন। এগুলো বলে লাভ নেই, আমি আপনাকে ছাড়ছি না। আমি স্ট্রিক্ট কথা বলতে পছন্দ করি। তুমি বাঘ ভাল্লুক নও। তোমাকে ভয় পেয়ে আমায় মিথ্যা বলতে হবে? সত্যিই পারি না, কোনোদিন পড়িনি। আপনার বয়স না 29, এতগুলো বছর নামাজ। 1 সেকেন্ড থেমে, আপনি জানেন আমার ছোট্ট ভাই 11 বছর বয়স থেকে 1 ওয়াক্ত নামাজ কাজা করে না। এদিকে আপনি বুড়ো দামড়া হয়ে নামাজ জানেন না। স্যামো অনিউ। নাকমুখ কুচকে আরুষ ঠান্ডা গলায় জবাব দেয়, তোমার ভাইয়ের মা আছে, আমার তো মা নেই। যখন শেখার বয়স ছিল তখন আমার মা ছিল না। পড়ে আর ইচ্ছে করেনি। সময় থাকতে থাকতে কিছু কাজ না করলে কখনোই করা হয় না। আরুষের কণ্ঠস্বর বেশ মোলায়েম শোনাল, কোথাও এক বুক যন্ত্রণা যেন লুকানো। কতই না আফসোসের স্বরে বলল আরুষ, যখন শেখার বয়স ছিল তখন আমার মা ছিল না। এই সামান্য একখানা বাক্য কি গভীর মর্মার্থ প্রকাশ করে না? এবার নরম হয় মেহেরের মন। নাজুক সুরে সে আরুষকে বলে, সমস্যা নেই, আমি শিখিয়ে দেব। আপনি সামনে দাঁড়ান, আমি দোয়া জোরে জোরে পড়ছি, আমার শুনে শুনে আপনি রিপিট করবেন। কিন্তু কখন হাত বাঁধছ, কখন সিজদাহ দিচ্ছ আমি কি করে জানব? তুমি আমার পাশে বসে নামাজ পড়ো। কিছু কিছু দেখতে পাবো, পেছনে বসলে তো আর দেখতে পাবো না। মেয়েটা লক্ষ্য করে আরুষ নামাজের প্রতি অল্প হলেও আগ্রহী। একটু আগে করবে না বলে জেদ করা ছেলেটা তার পাশে দাঁড়িয়ে নিজ থেকে নামাজ পড়তে চাইছে। সৃষ্টিকর্তার কি অসীম মহিমা! মাশা আল্লাহ। কথাগুলো মনে মনে ভেবে মেহের আনন্দিত হয়ে উত্তর দেয়, ঠিক আছে। উদ্ধৃতি চিহ্ন। কথানুযায়ী মেহেরের পাশে আরুষ বসে এবং ওর দেখাদেখি 4 রাকাত নামাজ শেষ করে। অতঃপর মেহের আরও শিখিয়ে দেয় কখন হাত বাঁধতে হয় ও কিভাবে সিজদাহ করতে হয়, কেননা অবিকল তাকে কপি করে লাভ নেই, ছেলেদের সঙ্গে মেয়েদের নামাজের আংশিক তারতম্য রয়েছে। সকাল 8টা। রান্নাঘরে ব্যস্ত সময় কাটাচ্ছে মেহের। এ বাড়ির সার্ভেন্টের রান্না খুব একটা সুস্বাদু না, এর চেয়ে ঢের ভালো রান্না করে মেহের। সুতরাং সে সার্ভেন্টকে পার্মানেন্ট বিদায় করে দিয়েছে। বাড়িতে বর্তমান একজন মাত্র কাজের লোক, যিনি গত 19 বছর যাবৎ বাড়িতে রয়েছেন। লম্বা এই সময় যাত্রায় মহিলা গভীর বিশ্বস্ততা অর্জন করেছে। সে জায়গা থেকে তাকে পদচ্যুত করা মেহেরের স্পর্ধার বাহির। আন্টি, আপনাদের এলাকায় ভালো কোনো রাঁধুনি নেই? এর আগের রাঁধুনিকে আমার ভালো লাগেন। উদ্ধৃতি চিহ্ন। ওকে কারি ভালো লাগে আমাদের না, কিন্তু কি আর করার, আমি ভালো রান্না করতে পারি না। বিশ্বস্ত লোক ব্যতীত এই বাড়িতে ঢোকা করা নিষেধ। কেন নিষেধ কেন? আঙ্কেল যথেষ্ট ভালো একজন মানুষ, উনার কি কোনো শত্রু আছে? ভালো মানুষদেরই তো কষ্ট। শত্রু নেই আবার, ওই যে সাহেবের আগের বউ। মেয়েটা প্রথম প্রথম ভালোর মুখোশ পরেছিল বলে সাহেব ধরতে পারেনি। চিরকাল কেউ কি মুখোশ পরে থাকতে পারে না? আসল রূপ সাহেবের সামনে খুলে গেল একদিন। আরুষ বাবাকে খুব অত্যাচার করত। সৎ মা কোনোদিন আপন হয় নাকি যেখানে নিজের মা পর? মেহের দীর্ঘশ্বাস ফেলে কাজে মন দেয়। এখন আর নয়, ধীরে ধীরে আরুষ সম্পর্কে সবই তার জানতে হবে। এতে এ পরিবারের প্রাইভেসি নষ্ট হলেও কিছু করার নেই। আরুষকে বদলাতে সবকিছুই তার জানা দরকার। আরাম কেদারায় টানটান হয়ে অর্ধশোয়া অবস্থায় দেখা যাচ্ছে 40-ঊর্ধ্ব নারীকে। মহিলা দেখতে লাল টকটকে ফর্সা, মাথায় খাটো চুলগুলো অদ্ভুত কোকড়া ফলে ঘাড়ের আশেপাশে কোনোমতে পড়ে আছে।
পরনে স্লিভলেস ব্লাউজ ও পাতলা ফিনফিনে জর্জেট শাড়ি, ফলে শরীরের বেশিরভাগ অংশ দৃশ্যমান। মহিলাটির হাতে মদের একটি গ্লাস। তার গা থেকেও মদের বোটকা গন্ধ ভেসে আসছে। তারই সামনে আশিক দাঁড়িয়ে ১৬-১৭ দিন আগে যে আরুষের ভিডিও ভাইরাল করে আরুষের থ্রেট খেয়েছে সেই ছেলেটির নামই আশিক। আরুষের কথামতো দু পক্ষের হয়ে কাজ করছে। ব্যাপারটা দু নৌকায় পা দিয়ে চলায় চেয়েও কঠিন। কোন নৌকা কোন দিকে যাবে গ্যারান্টি নেই। বেচারার জীবন তেনা তেনা জল্লাদ দু টোর হাতে পড়ে। আরুষের খবর কি? আশিক নরম কণ্ঠে জবাব দেয়, আরুষ স্যার বিয়ে করেছে ম্যাডাম। আহ, তুই আমরা সামনে আমার শত্রুর ছেলেকে স্যার কেন বলছিস মরকট? কাকে বিয়ে করেছে? বা রে কোনো মেয়ে? না ম্যাডাম, প্রেমের বিয়ে। খোঁজ করে দেখেছি মেয়ে সাদামাটা, মিডিল ক্লাস ফ্যামিলির। উদ্ধৃতি চিহ্ন। আরিশার মতো তাই তো? ভ্রু ভাঁজ করে আশিক প্রশ্ন ছুড়ে, আরিশাকে? আরুষের মা। সে যাই হোক, কাজের কথায় আয়। মেয়েকে দেখেছিস তুই? না ম্যাম, বাসা থেকে বা হয় না। খোঁজ রাখো, কখন সে বের হয়। চোখে চোখে রাখবি। ওই মেয়ে আমার পথের কাঁটা। আমার শান্তি কেড়ে নিয়ে মায়ের মতো সুখে সংসার করবে ভেবেছে? ওর সব সুখ শান্তি কেড়ে নিতে না পারলে আমার নামও আয়শা খন্দকার নয়। আশিক মনে মনে মুখ ভ্যাংচায়। আরুষ কোনো দিক দিয়ে কম নয়। ক্ষমতা, অর্থে পরিপূর্ণ। মুখের কথায় আরুষের ক্ষতি করব বললেই হলো? মহিলা হয়তো এখনও চিনেই না আরুষ কি জিনিস। এনার মতো হাজারটা আয়শাকে কিনে বেচে ফেলার ক্ষমতা রাখে। কজ হি হ্যাজ অ্যা ক্রিমিনাল মাস্টারমাইন্ড।